নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। অভয়ার পরিবার কি কারুর দ্বারা পরিচালিত হচ্ছে বা কারুর দ্বারা প্রভাবিত হচ্ছে বা কারুর কথাতে এই ধরনের কথাবার্তা বলছে? এটা নিয়ে নানা প্রশ্ন উঠছে বা প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ হচ্ছে সম্প্রতি ওনারা একটা সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছেন। তো ঘটনা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, এটার মধ্যে অনেকে মানে বিশেষ করে শাসক দলের যারা নেতা নেত্রীরা তারা অনেকটা ক্ষুব্ধ হয়েছেন বা নানা ধরনের কথা বলছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই বা চাইতেই পারেন। কারণ যে হাসপাতালে উনার মেয়ের মৃত্যু হয়েছে, ওই হাসপাতালটা স্বাস্থ্য মন্ত্রকের আন্ডারেই আসে, সরকারি হাসপাতাল। ওখানে কর্মরত অবস্থায় একজন ডাক্তারের এইভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়েছে। তো তার দায় মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি কেউ বলে পদত্যাগ করতে, তো এর মধ্যে খুব একটা অন্যায় আছে বলে আমার মনে হয় না। কেউ পদত্যাগ, গণতান্ত্রিক দেশে মানুষ পদত্যাগ চাইতেই পারেন। সেটা পদত্যাগ উনি করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার, কিন্তু পদত্যাগ চাওয়ার মধ্যে খুব একটা অন্যায় আছে বলে আমার তো মনে হচ্ছে না। কারণ হচ্ছে, যে স্বাস্থ্য মন্ত্রকের আন্ডারে হসপিটাল, ওখানেই কর্মরত অবস্থায় একজন চিকিৎসকের যদি মৃত্যু হয়, তো তার দায়িত্ব তো মুখ্যমন্ত্রী, যেহেতু স্বাস্থ্যমন্ত্রীও বটে এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তো তার উপর তো বর্তাবে কিছুটা। তো সেই হিসাবে যদি ওনার পদত্যাগ চান, তো সেটার মধ্যে খুব একটা অন্যায় না। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, যে উনারা কি কারুর দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের কথা বলছেন, সেটা বিষয়ে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো ওনারা কিন্তু অভয়ার মৃত্যুর পর থেকে বা ইনকোয়ারি থেকে নানা ধরনের মিডিয়াতে নানা ধরনের কথা বলছেন। তো সেটা নিয়ে একটা প্রথম থেকে সংশয় দানা বাঁধছে এবং এখনো মনে হচ্ছে, আমি এখনো বলছি যে পদত্যাগ যেটা চেয়েছেন ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি করা উচিত না। পদত্যাগ চাইতেই পারেন, কেন আমরাও অনেক সময় প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতেই পারি, গণতান্ত্রিক দেশে এটা সম্ভব, এটা কোনো ভুল না। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, উনি যেভাবে বা উনারা যেভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন, সেটাই সন্দেহের কারণ হচ্ছে যে উনারা কি নিজের বুদ্ধিতে এই ধরনের কথা বলছেন, না কেউ শিখিয়ে দিচ্ছে বা কেউ বলছে এই ধরনের কথা বলার জন্য, তার ফলে উনারা বলছেন। আপনারা যদি লক্ষ্য করবেন, প্রথমে যখন অভয়ার মৃত্যু হয় বা ডেড বডি পাওয়া যায়, তারপরে কিন্তু উনারা বলেছিলেন যে ওনাদের কলকাতা পুলিশের উপর ভরসা আছে, রাজ্য সরকারের উপর ভরসা আছে, তো তদন্ত করলে কোনো আপত্তি নেই। তারপরে হঠাৎ করে উনারা সেটাকে পুরো একদম 360 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন যে না, কোনো আস্থা নেই রাজ্য সরকারের উপর বা পুলিশের উপর, এবং হাইকোর্টে গেলেন, হাইকোর্ট থেকে সিবিআই চাইলেন। ভালো কথা, এর মধ্যেও কোনো অন্যায় নেই, চাইতেই পারেন ওনারা। তারপর ওনারা কি করলেন, সিবিআই যে ইনকোয়ারি হচ্ছে, এবার সিবিআই যেহেতু ওনাদের মনের মতো হচ্ছে না, ফলে সিবিআই বিরোধিতা করা শুরু করে দিলেন যে এই ধরনের ইনকোয়ারি ঠিক না, ভুল হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, অনাস্থা প্রকাশ করে ওনারা সুপ্রিম কোর্টেও গেছেন। তো এটা বোঝা যাচ্ছে যে ওনাদের মনের কথা না, পেছন থেকে হয়তো কেউ গাইড করছে, এবং সেই যারা গাইড করছে তারা মূলত হয়তো তাদের কিছু স্বার্থ রয়েছে, যে এই ধরনের নিরীহ পরিবারকে দিয়ে মানে মাঝখানে উনাদের কাঁধে বন্দুক রেখে বন্দুক চালানো, তাতে উনাদের হয়তো রাজনৈতিক ফায়দা থাকতে পারে, কারোর পেশাগত ফায়দা থাকতে পারে, নানা ব্যক্তির নানা ধরনের উদ্দেশ্য থাকে। এখন আর কেউ সৎভাবে এই ধরনের কাজে লাগায় বলে মনে হয় না। তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি কেন। এবার দ্বিতীয় হচ্ছে, উনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন। যেমন এখন আমি দেখলাম উনাদের বলছেন একটা কথা, যে উনারা নাকি আরজিকর মেডিকেল কলেজে পোস্টমর্টম করতেই চাইছিলেন না, কিন্তু উনাদের জোর করে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ করিয়েছেন। তো ঘটনা হচ্ছে, কিন্তু সিবিআইয়ের কাছে ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন বা যে স্টেটমেন্ট এসছে, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ ময়নাতদন্তটা বাইরে করতে চেয়েছিল, এনআরএস বা এসএসকেএমের মতো হাসপাতালে, কিন্তু মূলত ওখানকার জুনিয়র ডাক্তার যাদের কথাতে ওনারা আন্দোলন করছে, বা ওনাদের মনে হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা ওনার ছেলে মেয়ের মতো, এইসব জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী কলকাতা পুলিশ বাধ্য হয়েছিল ওই আরজি করে ময়নাতদন্ত করতে, এবং সেই যে ময়নাতদন্ত আরজি করে হবে, তাতে কিন্তু এই অভয়ের পরিবার রাজি ছিল, এবং তার জন্য ওনারা লিখিত একটা আবেদনপত্র কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জমা দিয়েছিলেন, তার কিন্তু ডকুমেন্ট আছে। তো তখন ওনারা লিখিত আবেদন করলেন যে আরজি করেই ময়নাতদন্ত হবে, এখন বলছেন যে আরজি করে আমরা চাইছিলাম না। তো এটা একটা ঘটনা। দ্বিতীয় হচ্ছে, ওনারা কিন্তু সিবিআইয়ের কাছে যে বয়ান দিয়েছে, তাতে কিন্তু এটা স্পষ্ট যে ডেড বডি ওনাদের বাড়িতে 8 ঘন্টা ছিল, এবং যে রীতি রেওয়াজ যেগুলো হয় একটা মৃতদেহকে শ্মশানে সংস্কার করার আগে আমাদের হিন্দু ধর্মে, তো সেগুলো সবই কিন্তু ওনার মা করেছিলেন। কিন্তু এখন ওনারা বলছে নাকি জবরদস্তি করে ওনাদেরকে পুলিশ এক প্রকার সরিয়ে দিয়ে ডেড বডি নিয়ে চলে গেছে।
তৃতীয় যেগুলো, তো এটাও একটা মানে আগে এক কথা বলেছিলেন বা স্টেটমেন্ট দিয়েছে এক, আবার সংবাদ মাধ্যমে আরেক কথা বলছেন। আবার যেটা জানা যাচ্ছে, যেটা ওনারা বিভিন্ন জায়গায় এইসব কথাবার্তা বলছেন, তো সেটা নিয়ে কিন্তু অনেকের এটা সন্দেহ হচ্ছে যে ওনারা অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন, বা বারবার কেন কথা ওনারা এক কথাকে আরেকটা কিছুদিন পরে আবার একটু অন্য ধরনের বলছেন। তো এতেই সন্দেহ হচ্ছে যে হতে পারে কেউ হয়তো পেছন থেকে ওনাদেরকে কেউ গাইড করছেন। যেমন উনাদের একটা কথা মানে শোনা যাচ্ছে যে, বা অনেক জায়গাতে ওনারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ওনারা দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিলেন। তো প্রথমত হচ্ছে গিয়ে দ্বিতীয়বার কিন্তু সিবিআইয়ের কাছে ওনারা যে বয়ান দিয়েছেন তাতে ওনারা বলেছেন যে ওনারা টালা থানাতেই মৌখিকভাবে জানিয়েছিলেন দ্বিতীয় ময়নাতদন্ত করার কথা, কিন্তু কোনো লিখিত জানাননি। তো যে ক্ষেত্রে আরজি করে ময়নাতদন্ত হওয়ার জন্য ওনারা লিখিত জমা দিলেন, তো সেক্ষেত্রে যদি দ্বিতীয়বার ময়নাতদন্ত ওনারা করতেই চাইছিলেন বা ডেড বডি রাখতে চাইছিলেন, তো সেক্ষেত্রে লিখিত দিতেন। তখন লিখিত দিলেন না কেন, জাস্ট মৌখিক জানিয়ে দিলেন? তো ওনাদেরও তো জানা উচিত যে এটা লিখিত ছাড়া এইসব জিনিসে মৌখিকের কথা কোনো কেউ বিশ্বাসও করবে না, কোনো ডকুমেন্টও হবে না। যদি লিখিত থাকতো তাহলে কিন্তু বোঝা যেত যে হ্যাঁ ওনারা লিখিত দিয়েছিলেন, কিন্তু পুলিশ ওটাকে মান্যতা দেয়নি বা ডেড বডিটাকে তাড়াহুড়ো করে নিয়ে চলে গেছে, আর একবার ময়নাতদন্ত করার কথা ওনারা বলেছিলেন। তো এই ধরনের কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ না কেউ গাইড করছেন। ওনারা প্রথমে বিকাশবাবুকে আইনজীবী হিসাবে নিযুক্ত করলেন, হঠাৎ করে বিকাশবাবুকে সরিয়ে দিলেন। এত বড় একজন আইনজীবী, উনাকে বললেন যে আপনি নিম্ন কোর্টের মানে নিম্ন আদালতের মামলাগুলো লড়ুন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমাদের অন্য উকিল মানে বৃন্দা গ্রোভারকে ওনারা নিযুক্ত করলেন। তো ভালো কথা, এর জন্য কোনো অসুবিধা নেই, বিকাশবাবু সরে গেলেন। তো দেখা গেল বৃন্দা গ্রোভারও কিন্তু সরে গেলেন ওনাদেরকে, এবং যেভাবে ওনারা স্টেটমেন্ট দিয়েছেন মানে বৃন্দা গ্রোভার অ্যান্ড কোম্পানি, যে ওনাদের কাছে কিছু বোঝা যাচ্ছিল যে অবাঞ্ছিত হস্তক্ষেপ করা হচ্ছিল ওনাদের কাজে, তাই ওনারা সরে গেছেন। বৃন্দা গ্রোভার একজন অনেক বড় ধরনের আইনজীবী। তো সম্প্রতি আমি দেখছি যে ওনারা বলছেন যে ওনার মেয়ের বিচারের পরে বৃন্দা গ্রোভারকে ওনারা নাকি আইন শেখাবেন। তো জানা নেই যে ওনাদের কোনো আইন শেখানোর আছে কিনা বৃন্দা গ্রোভার মতো আইনজীবীকে। তো এই ধরনের যে কথা বলছেন বা এই যে আন্দোলনে হয়েছে, যেমন কিছু ডাক্তার মানে যারা জুনিয়র ডাক্তার, এক প্রকার বলা যেতে পারে তৃণমূলপন্থী, ওনারা যেটা অভিযোগ করছেন, এটা তো আমরা শুনিনি, ওনারা বলছেন যে এই যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তারা একটা ফান্ড জোগাড় করেছে, শোনা যাচ্ছে সেটা 4 কোটির মতো। তো এইটা নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে। ওনারা বলছেন যে হ্যাঁ আমাদের কাছে ফান্ড আছে, তার হিসেবও আছে, কিন্তু আজ পর্যন্ত কোথাও কিন্তু ওনারা হিসাব দেননি। কোথা থেকে সেই ফান্ড এলো, কে দিল, কি কাজে দিল, কোন খাতে ওই টাকা খরচ হচ্ছে, কোনো হিসাব নেই। তো সেক্ষেত্রে কিছু মানুষ মানে যারা তৃণমূলের পন্থী এই ধরনের ওনাদের অভিযোগ অনুযায়ী তারা নাকি বলেছেন যে ওই টাকাটা অভয়ার পরিবারকে দিয়ে দেওয়া হোক। তো এটার মধ্যে অন্যায় কি আছে? যে ফান্ড যদি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে 4 কোটি কেন, যদি 40 কোটি টাকাও ওঠে, আর কেউ যদি বলে যে ওই টাকাটা জুনিয়র ডাক্তারদের ওইখানে থাকলে কিছুদিন পরে কোথায় টাকাটা চলে যাবে কোনো ইয়ে নেই, তার থেকে যদি অভয়ের পরিবারকে দিয়ে দেওয়া হয়, তো এর মধ্যে তো অন্যায় কিছু নেই। তো এই কথা যদি কেউ বলেছে, তো তাকে ওনারা কিন্তু ঘুরিয়ে এটাই বলছেন যে ওনাদেরকে পয়সা দিয়ে কেনা হচ্ছে বা মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে। এই ধরনের কথার কোনো যুক্তি নেই। প্রথমের দিকে একটা কথা উঠেছিল যে মুখ্যমন্ত্রী নাকি টাকা ওনাদের বাড়িতে গিয়ে অফার করেছিলেন, কিন্তু ওনারা কোনো তার প্রোটেস্ট করেননি। পরে জানা গেল যে এটা মুখ্যমন্ত্রী না, ওনারা বলছেন ডিসি নর্থ। এবার প্রথমের দিকে অভিযোগ করছিলেন যে 10 লক্ষ টাকা নাকি ডিসি নর্থ ওনাদেরকে অফার করেছিলেন। পরে এই সম্প্রতি দেখলাম একটা জায়গায় ইন্টারভিউতে ওনারা বলছেন যে ডিসি নর্থ একটা কাগজের বান্ডিল ওনাকে ধরাচ্ছিলেন, তখন উনি জিজ্ঞেস করলেন ওটাতে কি আছে, না এটাতে কিছু টাকা আছে। এখন কিন্তু বলছে না যে ওটাতে 10 লাখ টাকা ছিল কি 20 লাখ টাকা ছিল, কিছু বলছে না, যে একটা টাকার নাকি বান্ডিল ধরাচ্ছিলেন। তো এই ধরনের পরস্পর বিরোধী নানা ধরনের যে কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে যে কেউ না কেউ ওনাদেরকে পরিচালিত করছে। তাতে কি হচ্ছে, যেনারা পরিচালনা করছেন বা যেনারা যেভাবে বলছেন ওনারা সেইভাবে স্টেটমেন্ট দিচ্ছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, এতে কিন্তু আলটিমেটলি কিছু লাভ হবে বলে মনে হয় না। আস্তে আস্তে এই কথাগুলো যত পরস্পর বিরোধী ছড়াবে, মানুষের মধ্যেও কিন্তু ওনাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমে যাবে। এবং আদালতে কি হবে না হবে সেটা তো আলাদা জিনিস, কারণ যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত, সেটা তো হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, ওনারাও তো হাইকোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও নিশ্চয়ই যাবে। এখন তো জল অনেক দূর গড়াবে, আদালত কি করবেন সেটা তো আমাদের জানা নেই। কিন্তু এই ধরনের কাদা ছড়াছড়ি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সান্নিধ্যে এসে ওনারা যেভাবে পরস্পর বিরোধী কথা বলছেন,
রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসতেই পারেন, কারো সাহায্য নিতেই পারেন, সব রাজনৈতিক দলেরই সাহায্য নিতেই পারেন, এটা কোনো অস্বাভাবিক কিছু না, খারাপ কিছু না। কিন্তু যেভাবে ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিচ্ছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধেই স্টেটমেন্ট দিচ্ছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতেই পারেন, কিন্তু সেই স্টেটমেন্টটা যেন এক হয়, এক ধরনের যদি হতো তাহলে মানুষ বিশ্বাস করতো। কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দেওয়ার জন্য মানুষও কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এবং এই জুনিয়র ডাক্তারদেরও মানে কেরামতি এর আগে সবাই দেখেছেন, এখানে আন্দোলন করার পরে কেউ টিএমটি বারের অ্যাডভার্টাইজ করছিলেন, কে কোথায় কি করছিলেন জানা নেই। তারপরে এই যে ফান্ডের কথা বললাম, তো টাকাটা তো উঠেছে, ওটা তো ঘটনা, কিন্তু সেই টাকাটা কোথা থেকে উঠছে ওনারা বা সংবাদ মাধ্যমে জানাচ্ছেন না কেন? যদি ওনাদের মধ্যে এতটা সততা রয়েছে, সৎভাবে ওনারা সব টাকা তুলেছেন, সেই টাকাটা কোথায় খরচ হচ্ছে, কি কাজে খরচ হচ্ছে, সেটা তো একদম ওপেন, একদম জানিয়ে দেওয়া উচিত। তাতে জনগণও ভাববে যে হ্যাঁ, টাকা ঠিক উঠেছে, ঠিক আছে, কিন্তু সেটা একটা ভালো কাজে খরচ হচ্ছে এবং কিছু ভালো মানুষ এতে ডোনেট করেছেন। যারা ডোনেট করেছেন তাদের নাম পাবলিশ করতে সমস্যা কোথায়? বা সেই টাকা যদি উঠে খরচ হচ্ছে, সেই টাকাটা কোন খাতে খরচ হচ্ছে, যদি ঠিকভাবে খরচ হচ্ছে তো সেটা পাবলিশ করতে সমস্যা কোথায়? তো বোঝা যাচ্ছে যে সব জায়গায় কিছু না কিছু গড়বড় আছে। তো দেখা যাক আগামী দিনে কি হয় বা আদালতে কি রায় আসে, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।